মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেভাবে ভাবছেন বড় প্রকল্প, মাননীয় নবীন চন্দ্র বাগ মহাশয় আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের মন্ত্রী মনোজ কুমার তিওয়ারি মহাশয়কে। আমরা ভীষণ গর্বিত যে আমাদের এরপর থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক সাহেব, আমাদের বিডিও সাহেব আমাদের বিধায়ক সাহেবকে বরণ করে নিচ্ছেন। আমরা সত্যি প্রথমেই আমি সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ জানাই কি আপনারা যেভাবে আমাকে আজকে এখানে ওয়েলকাম করেছেন। তার আগেই আমাদের বিডিও সাহেব বললেন কি আপনাদের সাথে একটু কথা বলে আপনাদের মাঝখানে এসে অবশ্যই আমরা আপনাদের কি দাবি আছে, কি আপনারা চাইছেন বা কি আছে সেগুলো থেকে যদি শুরু করি, তারপরে আমি নিজের যা ছোট্ট বক্তব্য রাখার আছে সেটা পরেই রাখবো। যখন উনি বলেছেন অবশ্যই আপনাদের মাঝখানে একটা জিনিস আপনাদের সকলেই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আপনাদের মাঝখানে পাঠিয়েছে। আমার অবশ্যই পরিচয় আপনারা হয়তো জানেন, বেশি করে খেলার মাঠ থেকেই হয়তো জানেন। আমি 2021-এ রাজনৈতিক ময়দানে এসেছি আর সেটা আসার কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই আসা। কেন ওনার কাছে আমি ওনার স্মরণে আমি এসেছি এই কারণে, কেন আমি খেলার মাধ্যমে যা প্রাপ্ত করেছি আমি ভেবেছি কি জীবনে খেলাধুলো ছাড়াও অনেক কিছু সমাজের জন্য করা যেতে পারে। দিদিকে আবেদন করলাম, সেখান থেকে দিদি একটা সহযোগিতা করে দিয়েছে আর যার কারণে আমি প্রায় 4 বছর ধরে আমাদের হাওড়া অঞ্চলে যেখানকার আমি প্রতিনিধি সেখানে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তারপর থেকে যবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য চিন্তা ভাবনা করে, মানবিক চিন্তা ভাবনা করে উনি এই যে প্রকল্পটা, এই যে স্কিম, এই প্রোগ্রামটা বার করেছে, এটা গোটা দেশে বলো বা বিদেশেও কোনো দেশে বা কোনো রাজ্যতে আপনারা অবশ্যই খুঁজে দেখবেন এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের প্রকল্প কোনোদিন কেউ আনতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আগে ভাবেন, তারপরে আমাদের দেশে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা হয় তারা আমাদের দিদির চিন্তা ভাবনাটাকে, দিদির দৃষ্টিকোণটাকে কেড়ে নিয়ে, চুরি করে নিয়ে তারা নিজের রাজ্যতে নিজের হিসাবে ওটাকে চালানোর চেষ্টা করে। তো আমার মনে হয় আমার পাড়ায় আমার সমাধান এটা হচ্ছে আপনাদের জন্য, স্থানীয় মানুষদের জন্য। এই বুথে 3টে বুথ মিলিয়ে এই সমাধান। এখানে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো দিয়ে আমাদের দলের প্রতিনিধিকে, আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করা। তাই আপনাদের যে দাবিগুলো সেটাকে মাথায় রেখে আপনাদের যেই কষ্ট, দুঃখ বা অভিযোগ থাকতে পারে যেগুলো আছে তার জন্য এইটা করা। আর এর থেকে ভালো কিছু হতে পারে না। সরাসরি যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল সেখান থেকে এইটাকেও কিন্তু দিদি আপনাদের জন্য চিন্তা করে এটাকে চালু করেছে। অবশ্যই আপনাদের সঙ্গে আমাকে বলেছে এখানে এসে পরিদর্শন করে নিতে। অবশ্যই এখানে আপনাদের সাথে মুখোমুখি হয়ে আপনাদের কি আছে না আছে, কি চিন্তা আছে, কি অভিযোগ আছে, কি দাবি আছে, যেটা আগামী দিনে দিদি যে কথাগুলো বলেছে প্রায় 90 দিনের মধ্যে কাজ যেগুলো আপনারা সাবমিট করবেন, যা যা আছে পোর্টালের মাধ্যমে এগুলো ওয়েবসাইটে উঠে যাবে। আর এর থেকে ভালো মানে ট্রান্সপারেন্সি হতে পারে না। ট্রান্সপারেন্সি বলতে এর থেকে মানে দুধের দুধ আর জলের জল হতে পারে না। কেন সব কিছু পোর্টালের মাধ্যমে ওয়েবসাইটে তুলে যাওয়া হবে। সেখানে আপনারাও দেখতে পারবেন কত দ্রুত গতিতে কাজগুলো আপনারা যেগুলো রাখছেন সেগুলো হবে। প্রায় 90 দিনের মধ্যে এই পুরো প্রোগ্রামটাকে সম্পূর্ণভাবে সাফল্য করে আপনাদের যে দাবিগুলো থাকবে সেগুলো তুলে দেবে। অবশ্যই আজকে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় বিধায়ক আছেন এখানে আমাদের
হ্যাঁ নবিতা, আমি ভুলে যাই, আমার একটু আস্তে আস্তে এতগুলো লোক তো আমি মাঝে মাঝে নামগুলো ফাট করে ভুলে যাই, ক্ষমা করবেন নবীনদা। তো নবীনদা আছেন এইখানে আপনাদের প্রিয়, অবশ্যই বিডিও সাহেবও আছেন, অভিক ব্যানার্জি, অবশ্যই এডিএমও উপস্থিত আছেন, তিনিও একটা মহিলা, আমাদের শ্বেতা আগরওয়াল, আর একটা জয়েন্ট ভিডিও আছে জ্যোৎস্না খাতুন, আরো আমাদের সভাপতি উপস্থিত আছেন মীর শফিকুর আছেন, আর এনাদের সাথে সাথে যারা আমাদের দলকে প্রতিনিধি এইখানে করেন আর আপনাদের পাশে সবসময় যারা দাঁড়ায় পরিষেবা দেওয়ার জন্য, সকলেই উপস্থিত আছে। শুধু একটাই কারণের জন্য উপস্থিত আমিও আছি, সেটা হচ্ছে আপনাদের জন্য দিদি আমাকে পাঠিয়েছে। এবার আপনাদের যদি কোনো মনের প্রশ্ন থাকে বা কিছু দাবি থাকে, সেটা আমাকে সরাসরি বলতে পারেন। আমি আপনাদের কথাগুলো শুনে সরাসরি দিদি যখন আমাকে জিজ্ঞেস করবে, অবশ্যই আপনাদের কথাগুলো আমি দিদির সামনে রাখতে পারবো, ঠিক আছে? কাউকে কিছু ভয় করার কোনো দরকার নেই। যদি ভাবেন কিছু কথা যদি মনে থাকে, বললে হয়তো পরে আমাকে বকবে, একদম নিশ্চিন্ত হয়ে বলুন, সেখানে আমি আছি, আমি সব ব্যবস্থা সেই হিসাবে করে দেব, ঠিক আছে? আর আমাদের নারী শক্তি সবসময় উপস্থিত থাকে। আমি সব প্রোগ্রামে বলি কি নারী শক্তি ছাড়া আমাদের জীবনে, আমাদের আমাদের ছেলে পুরুষরা কোনোদিন এগোতে পারে না, এটা বাস্তব। বাস্তব তো, হ্যাঁ? তোমরা এটা মানো কি মানো না? হ্যাঁ, এটা শুধু বলার জন্য বলছো না তো? কেন নারী শক্তি যদি না থাকে, আমরা ছেলে পুরুষরা কোথাও গিয়ে দাঁড়াতে পারবো? কোথাও দাঁড়াতে পারবো না। একটা ছোট্ট উদাহরণ যদি দিই, দেখুন নারী শক্তি যারা হয়, মানে তাদেরকে পুরো সংসারটাকে চালাতে হয়, কারেক্ট? সকাল 4টের সময় উঠতে হয়, ছেলে মেয়েদেরকে তৈরি করতে হয় স্কুলের জন্য, পাঠাতে হয়, তারপরে বরের জন্য নাস্তা তৈরি করতে হয়। তার মধ্যে যদি নাস্তা যদি ভালো না হয়, বর রাগারাগি করে, সকাল সকাল রাগারাগি করে, সে ভুলে যায় কি আমার বউ সকাল 4টের সময় উঠে এই তৈরিগুলো করেছে, সেটা ভুলে যায়। যাই হোক, যেভাবে কোনো না কোনোভাবে ছেলেদেরকে স্কুলে পাঠানোর পর, বরের জন্য ব্রেকফাস্ট করার পর যদি কিছু বেঁচে যায়, সময় বেঁচে যায়, নিজের জন্য একটু সামান্য খাওয়া খেয়ে আবার দুপুরবেলার কি খাওয়া দাওয়া হবে না হবে, বরকে কি পছন্দ, ছেলেকে আবার আসবে, চান টান করানো থেকে শুরু করে সব কিছু করে তো। ওই চিন্তাটা নিয়ে পুরো সময়টা কাটে, ব্রেকফাস্ট থেকে, সকালের নাস্তা থেকে। দুপুরবেলা যখন হবে, আবার সবাইকে আবার খাইয়ে দাইয়ে, যদি বর কাছ থেকে যদি চলে আসে, বাড়ি যদি চলে এসে খেতে চলে আসে, সেখানেও যদি খাওয়ায় ভালো যদি স্বাদ না থাকে, আবার ঝগড়া করা শুরু করে দেবে, বকাবকি শুরু করে দেবে। আর বাইরে যে যদি ওই বরটা যদি বাইরে গিয়ে কোনো কাজে যদি নিজের বসের কাছে যদি বকা খায়, সে বসকে তো কিছু বলতে পারবে না, যে চাকরি দিয়েছে তাকে কিছু বলতে পারবে না, সেই রাগটা কিন্তু বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে এসে বউয়ের ওপরে ছাপ করে দিয়ে দেবে, খাওয়া ভালোই হয়েছে, কিন্তু আবার জোর করে বলবে না, খাওয়ায় স্বাদ নেই, নুন নেই, কিছু নেই। দেশে, আমাদের ভারত দেশে একমাত্র মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়ে আমাদের রাজ্যকে চালাচ্ছেন। আর শুধু উনি একা চালাচ্ছেন, যবে থেকে এসেছে আমাদের এমপি গুলোর যদি সংখ্যা দেখেন, আমাদের শতাংশ যদি দেখেন, 50-এর ওপরে প্রায় আমাদের সাংসদ মহিলা, নারী শক্তি। আর আজকে আমাদের প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে বা ভিডিওতে যদি দেখো, সেখানেও নারী শক্তিরা উপস্থিত আছে। আপনাদের জন্য চিন্তা করে আমাদের দিদি কি করেছে, বিভিন্ন রকমের প্রকল্প এনেছে। এই প্রকল্প যদি আমি গেনাতে যদি শুরু করি, তাহলে এটা শেষ হবে না। হবে কি? হবে না। কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্য জন্য স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, তাপশিলী বন্ধু থেকে শুরু করে, জয় জওহার থেকে শুরু করে, আমাদের কৃষক বন্ধু থেকে শুরু করে, সুফল বাংলা থেকে শুরু করে, গতিধারা থেকে শুরু করে, উৎকর্ষ বাংলা থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, প্রায় 77 থেকে 80টা প্রকল্প মানুষের জন্য, জনগণের জন্য উনি করে দিয়েছেন। দেখুন, ওনার জন্য তো একটা সামান্য ব্যাপার ছিল, কি করবো, আমি তো এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছি, আরামসে নিজের রাজ্যকে আরামসে চালাতে পারি, বেশি মানুষের জন্য চিন্তা ভাবনা না করে চালাতে পারি। উনি তো 3 বারের আমাদের মুখ্যমন্ত্রী, চাইলে তো উনি করতে পারতেন, কিন্তু না, উনি 1 মিনিটও
আমি তো ক্যাবিনেট মিটিংয়ে যখন আমাদের মিটিং হয় সেখানে গিয়ে প্রথম প্রশ্নই দিদি প্রত্যেক কটা মন্ত্রীদেরকে করে কি তোদের জায়গাগুলো তোদের বিধানসভাগুলো কিভাবে চলছে, পরিষেবা দিচ্ছিস কি দিচ্ছিস না, মানুষের পাশে দাঁড়িয়ে আছিস কিনা, পরিষেবা ভালো করে হচ্ছে কিনা, প্রথম কথা প্রত্যেক কটা মন্ত্রীকে উনি এটা জিজ্ঞেস করেন। তো এটাই তো বোঝায়, এটাই তো দেখায় কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কত চিন্তা ভাবনা করে আজকের দিনে আমরা দাঁড়িয়ে এই 2 আগস্ট থেকে শুরু হওয়া এই আমার পাড়ায় আমার সমাধানটা শুরু করেছে। তো আসুন এই যে প্রোগ্রামটা দিদি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা লক্ষ্মী কন্যা, যেটা আপনাদের ভালোর জন্য করেছে, এটাকে ভালো করে সমর্থন করে সহযোগিতা করে এটাকে সাফল্য করুন। এটাই আমার বলার ছিল। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আজকে আপনারা আমার সামনে বলুন এই কথাগুলো। আপনার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি 81 নম্বর বুথের স্থায়ী বাসিন্দা। আমার নাম মহুয়া চ্যাটার্জি। আমার পাঁচটা একটা হাটতলা হাইমার্কস লাইটটা খারাপ হয়ে আছে, কি বাগাতে হবে। আর ঠান্ডা পানীয় জল হাটতলায় নিচে সেন্টারে মানে উদিনাপাড়া পায়খানা বাথরুম এবং কারেন্ট হয়নি, মানে পায়খানা বাথরুম করেছিল সেটা নষ্ট, মানে ছেলেপুলেটা নষ্ট করে দিয়েছে। আবার নতুন করে এটা করতে হবে। আর কারেন্টটা লাইন ফাইন টানা আছে কিন্তু কারেন্টটা দেওয়া হয়নি। আর আমাদের এই রাস্তা ঢালাই রাস্তা আমাদের ওই 103 নম্বর লালঘর থেকে পুকুরের কাছে 299 দাগ, ওই পুকুরটার ঘাট পর্যন্ত ঢালাই হয়নি, রাস্তাটা হয়নি, ওই রাস্তাটা করতে হবে। এইটাই আমার দাবি। আমার দিদি এই যে লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছে আজ পর্যন্ত টাকা পায় না লক্ষ্মী ভান্ডার। আমার স্ত্রীর নাম আছে মুনিয়া মল্লিক। মুনিয়া মল্লিক। আর একটা বলা হচ্ছে আমার স্বাস্থ্যসাথী কার্ড হবে না, এইটাও শুরু করতে এমন অবস্থা, মানে ধোঁয়াটা বেরোইতে বাইরেতে বাচ্চারা করতে পারে না, ওইটা মেরামত করার জন্য আমি আবেদন আর আমাদের পুকুর আছে, ওরা ঘাটের জন্য আবেদন ওটা বাড়াবো নাম হচ্ছে সেবান্ত বলি 181 নম্বর বুথের স্থানীয় বাসিন্দা। তো স্যার রেবু চৌধুরী বাড়ি হইতে অলোক চৌধুরী বাড়ি পর্যন্ত একটা রাস্তা আর অমিয়পালিতের ঘর থেকে হয়ে 50 মিটারের কমপ্লিট রাস্তা আমাদের প্রয়োজন হতে থাকে। আর যেটা আছে একটা ওখানেই আমাদের মোড়ে বুড়িপুকুরের উত্তর পাড়ে একটি জোড়ালো আলোর ব্যবস্থা করতে হবে। আর শ্রমিক চ্যাটার্জি বাড়ির সামনে মজুমদারের মোড়ের দিকে একটি কাছারি বাড়ি আছে, সেখানে একটি জোড়ালো আলো দরকার, কারণ সেখানে দুদিকে দুটো রাস্তা একদম পুরো অন্ধকার থাকে ওখানে সবসময়। আচ্ছা, আমি একটা বলছি, আপনারা যা কিছু বলার সব বলেছেন তো, এই যদি আপনাকে বলতে হবে